90-এর দশক বিটিভিতে রাত 8টার খবরের আগে একটা অ্যাড চলতো। একটা মেয়ে হাতে একটা টর্চ লাইট, কারেন্ট চলে গেলে টর্চের আলোয় তার মুখটা ভেসে উঠত, আর সেই মুখে একটা হাসি। অ্যাডটি ছিল অলিম্পিক ব্যাটারির। ওই একটা হাসি দিয়েই পুরো বাংলাদেশের মানুষ তাকে চিনে ফেলল। ওই মেয়েটার নাম ছিল মিতানুর। সবাই ভাবতো যে মেয়েটা এত সুন্দর করে হাসতে পারে তার জীবনে কোনো কষ্টই নাই। কিন্তু 21 বছর পর গুলশানের একটা ফ্ল্যাটের ড্রয়িং রুমের ফ্যানের সাথে ঝুলছে সেই মেয়েটাই। পুলিশ আসে, এসে 5 মিনিটের মধ্যেই বলে দেয় সুইসাইড। কাহিনী শেষ? না, কাহিনী তো এখনই শুরু। 1 ঘন্টা পর ওই লাশের সামনে দাঁড়িয়ে ঢাকা মেডিকেলের ডক্টর বলে শরীরে আছে কিছু সন্দেহজনক দাগ, বিষের জন্য ভিসেরা স্যাম্পল রাখতে হবে। কিন্তু ফ্যানে ঝুললে বিষের স্যাম্পল কেন লাগবে? আর দুপুর 12টার দিকে পুলিশের ওসি এসে বলে আমরা হাজবেন্ড আর মিতার কল লিস্ট ট্র্যাক করছি। ফ্যানে ঝুললে কল লিস্ট কেন? এই দুটো লাইনে পুরো গল্প পাল্টে যায়। তাকে কি বিষ খাওয়ানো হয়েছিল? আর কলে শেষ কথা কে বলেছিল? মিতানুরের মৃত্যুর আগের কয়েক ঘন্টা এমন কি হয়েছিল? আর কেন তার মৃত্যুর পর থেকে উঠতে শুরু করলো এত প্রশ্ন? চলুন ফিরে যাই সে দিনের শুরুতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জারিয়া ফাইলস। নাও ইউ আর ওয়াচিং মিতানুর কেস। আলো আলো বেশি আলো, শব্দে শব্দে মন মাতানো, অলিম্পিক অলিম্পিক ব্যাটারি। সাবিনা ইয়াসমিন মিতানুর, সবাই তাকে চিনতো মিতানুর নামে। 1971 সালের 28 সেপ্টেম্বরে জন্ম তার, কুমিল্লার দাউদকান্দি উপজেলাতে। তার পরিবার খুব সাধারণ ছিল, একদম সাজানো গোছানো পরিবার যাকে বলে। ছোটবেলা থেকেই মিতার নাচের প্রতি অনেক টান ছিল, তাই তিনি ভর্তি হয়ে যান বুলবুল ললিত কলা একাডেমিতে। ওইখান থেকে সে ভারতনাট্যম শিখে। নাচে অনেক ভালো ছিল মিতা। 1991 সালে পড়াশোনা শেষ করে ঢাকা ইডেন কলেজ থেকে। পড়াশোনা শেষ করার 2 বছর আগে থেকে মিডিয়াতে কাজ শুরু করে মিতা। 1989 সালে বাংলাদেশ টেলিভিশনে একটা উইকলি নাটক হতো, নাম ছিল সাগর সেচার স্বাদ। ওই নাটক দিয়ে প্রথম অ্যাক্টিং এ আসে মিতানুর। তখন বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল ছিল না। কিন্তু তাকে আসল ভাবে মানুষ চিনতে শুরু করলো 1992 সালে, ওই যে অলিম্পিক ব্যাটারির একটা টিভিসি করে। আফজাল হোসেনের ডিরেকশনে অ্যাডটাতে দেখা যায় যে রাতের বেলা কারেন্ট চলে গেছে, একটা মেয়ে টর্চ হাতে হাসছে, ব্যাটারির আলো জ্বলছে। ওই হাসিটা পুরো বাংলাদেশের মনে গেঁথে যায়। ওই একটা অ্যাডের পরই রাতের মধ্যেই সে পরিচিত মুখ হয়ে যায়। এরপরে 90-এর দশক থেকে 2000 সাল পর্যন্ত সে ছিল টিভির এক পরিচিত মুখ। অনেক নাটক করেছে মিতানুর, তার মধ্যে সবচেয়ে পপুলার ছিল চ্যানেল আইয়ের মেগা সিরিয়াল ভবের হাট। এটা ছাড়া করেছে যোগ বিয়োগ, সোনা পুতুল, আনন্দ বেদনা গন্তব্য। হুমায়ুন আহমেদের নাটকেও দেখা গেছে তাকে। ওই সময় মডেলদের মধ্যে মিতা ছিল এমন একজন যার নামে কোনো স্ক্যান্ডেল ছিল না। এরপর 2011 সালে সে নিজে ডিরেকশনে আসে, প্রথম নাটক বানায়, নাম ছিল চঙ্গালী। ব্যক্তি জীবনে বিয়ে করে শাহানুর রহমান রানাকে। তাদের 2টা ছেলে আছে, বড় ছেলের নাম শেহজাদ আর ছোট ছেলের নাম সাদমান। বাইরে থেকে দেখলে মনে হতো সব ঠিকঠাক চলছে, পরিচিত মুখ, সুন্দর সংসার, 2টা ছেলে। কিন্তু ভেতরে কি চলছে কেউ জানতো না। 2011 সালে মিতা ডিরেকশনে যাওয়ার পর তার কাজ নাকি একটু কমে যায়। 2012 থেকে 2013-র দিকে টিভিতে তাকে আগের মতো দেখা যাচ্ছিল না। পাড়া প্রতিবেশীরা বলছিল ওই সময় নাকি মিতার কাজ কমে যায়, আর এ নিয়ে হাজবেন্ড শাহানুর রহমান রানার সাথে কথা কাটাকাটি হতো মিতার। কিন্তু আসল ঝামেলাটা কি টাকা নিয়ে নাকি অন্য কিছু নিয়ে?
মিতার মৃত্যুর পর বিভিন্ন পত্রিকায় একটা কথাই বারবার বড় বড় করে ছাপানো হয়েছিল, পার্সোনাল অ্যান্ড ম্যারিটাল ইস্যুস। মানে হাজবেন্ডের সাথে সমস্যা চলছিল। কিন্তু কি সমস্যা? মিতার কাছের বন্ধুদের অভিযোগ ছিল স্বামী নাকি তাকে ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার করতেন। আবার অনেক বন্ধুরা দাবি করে তার স্বামীর নাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, মানে পরকীয়া প্রেম ছিল। তার স্বামীর এই অ্যাফেয়ার নিয়ে মিতার সাথে তার স্বামীর রাগারাগি চলছিল। মিতার এক কাছের বান্ধবী জানায় যে মিতা নাকি তাকে বলেছিল তার সাথে তার স্বামীর সম্পর্ক ভালো না, সে নাকি তার স্বামীকে ট্রাস্ট করতে পারে না। 29 জুন 2013, মানে মারা যাওয়ার ঠিক 2 দিন আগের ঘটনা। 29 জুন রাতে মিতা তার স্বামীর অফিস নিকেতনে যায়। সেখানে তার হাজবেন্ড রানার সাথে মিতার অনেক বড় ঝগড়া হয়। ঝগড়ার আওয়াজ এত বেড়ে যায় যে তাদের থামাতে শেষ পর্যন্ত পুলিশকে আসতে হয়। পুলিশ এসে 2 ছেলের সামনে ঝগড়া থামায়। এখন প্রশ্ন হলো, কি নিয়ে ঝগড়া হচ্ছিল? দেখতে থাকুন, আজকে এই সব কিছু খোলাসা করা হবে। 30 জুন, মানে মারা যাবার আগের দিন, মিতা একদম চুপচাপ হয়ে গিয়েছিল। বড় ছেলে বলছিল মা একদম কথা বলতো না। মানে 29 জুনে ঝগড়ার পর থেকে সে চুপচাপ হয়ে যায়। সেদিন রাতে মিতা তার স্বামী এবং 2 ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিল এবং প্রায় 10টার দিকে বাসা ফিরেছিল। এইবার আসি 1 জুলাই সকালে। সকাল 6:30 থেকে 7টার মধ্যে গুলশানের বাসায় কাজের লোক সকালে দরজা খুলে ড্রয়িং রুমে ঢুকে। ড্রয়িং রুমে ঢুকে দেখে মিতা ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলে আছে, পাশে একটা চেয়ার পড়ে আছে। কাজের লোক সাথে সাথে চিৎকার দিয়ে হাজবেন্ডকে ডাকে। হাজবেন্ড রানা তখন বাসায় ছিল, ঘুমাচ্ছিল। এখন প্রশ্ন হলো, রাতে তো তারা হাসি খুশি ভাবে ডিনার করে আসলো, বাসায় আসার পর রাতে কি তাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল? যদি হাজবেন্ড বাসায় থাকে তাহলে সে টের পায়নি কেন? এরপর মিতার স্বামী রানাই পুলিশকে খবর দেয়। পুলিশকে যখন খবর দেওয়া হয় তখন ঘড়িতে আনুমানিক 6:45 বাজে। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম আসে। পুলিশ যখন লাশটা ওটা যাচ্ছিল তখন মিতার বাবা ফজলুর রহমান তাদের থামিয়ে দেয় এবং সিআইডি ক্রাইম সিন টিম আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলে। পরে সিআইডি এভিডেন্স সংগ্রহ করে প্রায় 12টা 12:30টার দিকে লাশ নামায়। এরপর লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেলে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করার পর বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের রিপোর্টে কি লেখা ছিল জানেন? পুরো গল্পটা শেষ হয়ে যাওয়ার আগে বলছি, যদি এই ধরনের আরো ইন্টারেস্টিং গল্প পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পুলিশের রিপোর্টে লেখা ছিল যে মিতার শরীরের বিভিন্ন জায়গায় কালো দাগ ছিল, যেটা 2 থেকে 3 দিন পুরানো হতে পারে। মানে 1 জুলাই মারা গেল। দাগগুলো 28 বা 29 জুনের। আর 29 জুন কি হয়েছিল মনে আছে? ওই দিন মিতার স্বামীর নিকেতনের অফিসে যেতে হয়েছিল পুলিশকে তাদের মাঝখানে পারিবারিক ডিসপিউট থামানোর জন্য। এখন আপনারাই মিলান, 29 জুন ঝগড়া, পুলিশ আসে। 30 জুন মিতা চুপচাপ। 1 জুলাই সকালে মারা যায়, আর গায়ে 2 থেকে 3 দিন পুরানো কালো দাগ। তাহলে কি 29 জুনের ঝগড়াতে এই দাগগুলো হয়েছিল? এই প্রশ্ন যখন সাংবাদিকরা করে তখন একজন মহিলা অ্যাডভোকেট এলিনা খান, বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশনের চেয়ারপারসন, উনি বলেন 3-4 মাস আগে মিতা আমাকে ফোন দিয়েছিল একটা পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলবে বলে। মানে মিতা অনেক আগে থেকে কাউকে হেল্পের জন্য খুঁজছিল। মিতানুরের বাবা ফজলুর রহমান 1 জুলাই 2013-তেই গুলশান থানায় তার মেয়ের মৃত্যুর ঘটনায় একটা আনন্যাচারাল ডেথ কেস অর্থাৎ অপমৃত্যুর মামলা করেছিল। এখানে সবাই ভাবছিল ঘটনা শেষ, সুইসাইড বলে ফাইল ক্লোজ হয়ে যাবে। কিন্তু ঢাকা মেডিকেলের ফরেনসিক ডক্টর একটা কথা বলেন যেটা এই পুরো দেশকে অবাক করে দেয়। উনি বললেন লাশ দেখে সুইসাইড মনে হচ্ছে, কিন্তু আমরা বিষের স্যাম্পল রাখলাম, বিষ খাওয়ানো হয়েছে কিনা দেখতে হবে। এখন প্রশ্ন হলো, একজন মানুষ ফ্যানে ঝুলে মারা গেলে
বিষের টেস্ট কেন করা লাগবে? ডক্টররা যখন শরীরে এমন কিছু দেখে যেটা হ্যাঙ্গিং এর সাথে মিলে না, তখনই বিষের টেস্ট করে। তার মানে শরীরে কি কিছু ছিল? দুপুরবেলা পুলিশ আরেকটা কথা বলল। গুলশান থানা থেকে বলা হলো, আমরা মিতা নূর আর তার হাজব্যান্ডের কল লিস্ট ট্র্যাক করছি, কেউ তাকে প্রভোগ করেছে কিনা দেখছি। তার মানে পুলিশের সন্দেহ ছিল মৃত্যুর আগে ফোনে কি কেউ কিছু বলেছে কিনা। কে ফোন দিয়েছিল 30 জুন রাতে, বা কি এমন শুনেছিল ফোনে যে মিতাকে এত বড় সিদ্ধান্ত নিতে হলো? 1 জুলাই সকালে যখন সাংবাদিকরা হাজবেন্ড শাহানুর রহমান রানাকে জিজ্ঞাসা করলো যে আপনাদের 29 তারিখে ঝগড়াটা কি নিয়ে, উনি বলেন মিতা আমার অফিসে এসে আমাকে দোষ দিচ্ছিল আমি তার বাপের বাড়ির একটা প্রোগ্রামে যাই নাই বলে। মানে হাজবেন্ডের কথায় ঝগড়াটা হচ্ছে একটা সামান্য দাওয়াত নিয়ে। কিন্তু যদি সামান্য দাওয়াত নিয়ে ঝগড়া হয়, তাহলে কি পুলিশকে আসতে হয়? আর গায়ে 2 থেকে 3 দিন পুরানো কালো দাগ কেন? এই প্রশ্নটি যখন করা হয়, তখন মিতার পরিবার দাবি করেছিল যে সেগুলো 23 জুন শুটিং এর সময় হওয়া দুর্ঘটনার কারণে হতে পারে। এরপর আরো একটা চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে। 2013 সালের জানুয়ারিতে নাকি মিতা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। মিতার বাবা সাংবাদিকদের জানিয়েছিল যে তিনি আগে 2 বার আত্মহত্যা করার চেষ্টা করেছিল এবং একবার ঘুমের ওষুধ খাওয়ার পর তার স্টমাক ওয়াশ করা হয়েছিল। তার মানে মিতার জীবনে এমন কিছু ঘটে যাচ্ছিল যা তাকে বারবার আত্মহত্যা করার জন্য প্ররোচিত করছিল। মিতার বাবা অভিযোগ করেছিল যে তার মেয়ের সাথে নাকি তার স্বামীর সমস্যা চলছিল এবং তিনি স্বামীর নির্যাতনের অভিযোগও করেছিলেন। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। মিতার স্বামী রানা বলেছিল মিতা নাকি মাঝে মাঝে স্লিপিং পিল খেতেন। মৃত্যুর আগের দিনও নাকি স্লিপিং পিলের এমটি প্যাকেট পাওয়া গিয়েছিল তার বাসায়। মিতার স্বামী রানা বলেন যে রবিবার দুপুরে তিনি যখন বাসায় যান, তখন সিঁড়ির কাছে কয়েকটা খালি স্লিপিং পিলের প্যাকেট দেখতে পান। তখন নাকি তিনি তার মেয়েটকে ডাকেন এবং বলে যে মিতা কি বাইরে গিয়েছিল নাকি। তখন মেয়েট জানায় মিতা বাইরে যায়নি, তাই প্যাকেটগুলো মিতার হতে পারে বলে ধারণা করা হয়েছিল। এরপরে আসে সবচাইতে কন্ট্রোভার্সিয়াল তথ্য। 24 জুলাই 2013-তে একটা রিপোর্ট প্রকাশ করা হয়। সেই রিপোর্টে দাবি করা হয় যে প্রাথমিক অটোপসি রিপোর্টে মিতার শরীরে অতিরিক্ত স্লিপিং পিলের উপস্থিতির কথা পাওয়া গেছে। রিপোর্টটি তখন প্রশ্ন তুলে, যদি এত বেশি স্লিপিং পিল খেয়ে শরীর নিস্তেজ হয়ে থাকে, তাহলে তিনি কিভাবে নিজে ফ্যানের সঙ্গে ঝুললেন? সাংবাদিকরা যখন মিতার মৃত্যু নিয়ে তার ছেলেকে প্রশ্ন করে, তখন সে উত্তর দেয় রিজন ইজ স্টিল আননোন, মানে কারণ জানা নেই। মিতার বাবা জানে না, ছেলে জানে না, হাজবেন্ড বলছে সামান্য ঝগড়া। কিন্তু 29 জুনের পুলিশের খাতা, 1 জুলাই ইনকোয়েস্টের রিপোর্টে কালো দাগ, ডক্টরের ভিসেরা স্যাম্পল, এগুলো তো আর মিথ্যা না। 28 আগস্ট মানে মৃত্যুর প্রায় 2 মাস পর ফাইনাল অটোপসি রিপোর্ট আসে। ওইখানে শুধু একটা লাইন লেখা, সুইসাইড বাই হ্যাঙ্গিং। ভিসেরা রিপোর্টে 20 এর কি রেজাল্ট আসলো, এটা আর পত্রিকাতে আসলো না। কল লিস্টে কি পাওয়া গেল, এটাও আর বলা হলো না। পরিবারের পক্ষ থেকেও আর কোনো মামলা হলো না। একটা মেয়ে যাকে 29 জুনে বাঁচানোর জন্য পুলিশকে আসতে হলো, 1 জুলাই সকালে সে মারা যায়। ডক্টর বিষের কথা বলে, পুলিশ কল লিস্টের কথা বলে, তারপর সব চুপ। এটা কি সত্যি শুধু সুইসাইড ছিল, নাকি ফাইলটা তাড়াতাড়ি ক্লোজ করে দেওয়া হলো? মিতা নূরের গল্পটা তখন মানুষের মনে এতই আলোড়ন সৃষ্টি করেছিল যে 2013 শেষে গুগল যখন 2013 সালে টপ সার্চ লিস্ট বের করলো, তখন বাংলাদেশের সবচেয়ে বেশি সার্চ হওয়া 10 জন ব্যক্তির মধ্যে মিতা নূর ছিল নাম্বার 4-এ। এখন আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় ওইটা কি সত্যি সুইসাইড ছিল, নাকি আমরা একটা ফাইল ক্লোজের গল্পকে সুইসাইড বলে মেনে নিলাম? আর যদি সত্যি সুইসাইড হয়ে থাকে, তাহলে এর পিছনের কারণ কি? কমেন্টে আমাদের জানান। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।